খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড, জানালেন ডাক্তার জাহিদ। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি প্রধান। মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৪,৫০০ কোটি টাকা লুট, রিক্রুটিং এজেন্সির মালিক কর্মকর্তা সহ ১২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা। এবং পর্তুগালে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে নতুন আইন, উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশি সহ অনেক প্রবাসী। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি প্রধান। গত মাসের 23 তারিখ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভিআইপি ঘোষণার পর হাসপাতালটি ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। প্রতিনিয়ত খোঁজ খবর নিতে এখানে আসছেন নেতাকর্মীরা, আসছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। দেশনেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসার তোড়জোড় চলছে অনেকদিন ধরে, তবে এখনো তার শারীরিক অবস্থা দীর্ঘযাত্রার ধকল নিতে সক্ষম নয়। জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, তবে কবে আসবে, কবে বিদেশ যেতে পারবেন বিএনপি নেত্রী, এখনো তার দিনক্ষণের অপেক্ষা। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, দেশনেত্রীকে বিদেশ নিতে আশাবাদী মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। ডাক্তার জাহিদ জানান, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আছেন আইসিইউতে, চিকিৎসাও গ্রহণ করতে পারছেন। উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ। কেউ যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ান জানান সেই অনুরোধ। কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত অর্থের কয়েক গুণ বেশি আদায় করে হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকা। জড়িত অন্তত ৭টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে আলাদা ৭টি মামলা করেছে দুদক। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। বিশাল এই শ্রমবাজারে দেশটিতে কাজ করছেন ৮ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রবাসী শ্রমিক প্রতি ৭৯,০০০ টাকা খরচ বেঁধে দেয় সরকার। তবে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু এজেন্সি সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা করে। এমন অন্তত ১০১টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করে দুর্নীতি দমন কমিশন। এসব এজেন্সি মালিকদের বেশিরভাগই ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। দীর্ঘ অনুসন্ধান শেষে এবার ৬০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। ৬০টি ওভারসিজ কোম্পানির স্বত্বাধিকারী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, এসব এজেন্সি সিন্ডিকেট করে এ পর্যন্ত ২,৬৩,২৭৩ জন শ্রমিক পাঠিয়েছে মালয়েশিয়ায়। হাতিয়ে নেওয়া হয়েছে ৪,৫০০ কোটি টাকার বেশি। আসামির সংখ্যা ১২৫, এর মধ্যে একজন আসামি ইতিমধ্যে মৃত্যুবরণ করায় আসামির সংখ্যা দাঁড়ালো ১২৪। আত্মসাৎকৃত এবং উক্ত অর্থ বিদেশে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ৪,৫৪৫ কোটি টাকারও বেশি অর্থ সংশ্লিষ্ট রয়েছে। এর আগেও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ৩,০০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ৪০টি রিক্রুটিং এজেন্সির মোট ১০৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের লক্ষ্যে একটি নতুন কঠোর আইন অনুমোদন করেছে পর্তুগাল সরকার। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ। ক্ষমতায় আসার 2 বছরের মাথায় অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনল সরকার। আর এই আইনটিকেই বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর পদক্ষেপ। আর এতে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন বাংলাদেশি সহ অনেক প্রবাসী। নিজামুর রহমান টিপুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসী প্রতিরোধে করা নতুন আইন বাস্তবায়ন শুরু করেছে পর্তুগাল সরকার। সম্প্রতি পর্তুগালের প্রশাসনিক আধুনিকায়ন বিষয়ক মন্ত্রী অ্যান্টনিও লেইতাও আমারো জানান, নতুন আইনটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা অবৈধভাবে পর্তুগালে প্রবেশকারী এবং অবস্থান করছেন। দেশটির সরকার বলছে 2023 সাল পর্যন্ত পর্তুগাল অবৈধ অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে উন্মুক্ত নীতি অনুসরণ করছিল। সে সময় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হার ছিল 5%-ও কম। তবে নতুন আইন প্রত্যাবর্ষণ প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হলেও মানবাধিকার, আপিলের সুযোগ, আনুপাতিকতা ও আইন সুরক্ষার অধিকার বজায় রাখার কথা নিশ্চিত করেছে সরকার। আইনটি কার্যকর হওয়ার পর অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে আসা বহু অভিবাসী ফিঙ্গারপ্রিন্ট বা অবৈধ প্রবেশের রিপোর্ট এখন পর্তুগালের সিস্টেমে দেখা যাচ্ছে। এই কারণেই অনেকে টিআরসি কার্ড ইস্যু আটকে রয়েছে। বাংলাদেশি 50,000-এর বেশি পর্তুগালে বসবাস করে। এছাড়া বিভিন্ন দেশের ইমিগ্রেন্টরা এদেশে বসবাস করছে, তারা খুবই সংকটময় পরিস্থিতিতে আছে। তবে পর্তুগিজ আইন অনুযায়ী যেসব দেশে ফিঙ্গার বা অবৈধ প্রবেশের রিপোর্ট রয়েছে সেসব তথ্য আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করে প্রমাণপত্র সহ আপিল করলে সংশ্লিষ্ট অভিবাসী আর অবৈধ বিবেচিত হন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানে বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, এতে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান, ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের দেশটিতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাড়ি নির্মাণের ব্যবসা করে আসছেন তরুণ এক বাংলাদেশি উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে শতাধিক বাংলাদেশির। ওমান থেকে পলাশশীলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওমানের আলসুইক এলাকায় ব্যবসায়ীদের মধ্যে প্রায় 60%ই বাংলাদেশি। দীর্ঘদিন ধরে সেখানে সুনামের সঙ্গে বাড়ি নির্মাণের ব্যবসা পরিচালনা করছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মুজিবুর রহমান। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান পেয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। আমার আন্ডারে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 100+ লোক আছে। তো আমাদের লোকের চাহিদা আছে। বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে কথা বলে বিশেষ করে বাংলাদেশি বিষয়টা খুলে দেওয়ার জন্য, তো করলে আমাদের বাংলাদেশ উপকৃত হবে, আমরা উপকৃত হব। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কমতা গ্রামের এই তরুণ ভাগ্য পরিবর্তনের আশায় 2012 সালে ওমানে পাড়ি জমান। প্রথমে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করলেও মাত্র 1 বছরের মাথায় যৌথ মালিকানায় প্রতিষ্ঠা করেন আল হাওয়াই কন্ট্রাক্টিং প্রজেক্টস LLC। 2012 সালে ওমানে আসি। আসার পরে অন্যের আন্ডারে কাজ করি। তো চাকরি করার সুবাদে পরবর্তীতে মা বাবার দোয়াই পর্যন্ত আলহামদুলিল্লাহ বিজনেসে আছি। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করছেন সফল এই রেমিটেন্স যোদ্ধা। তবে দীর্ঘ 2 বছর ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় নতুন কর্মীর সুযোগ কমে গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন সম্ভাবনার নাম আল রাই গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে আসা যারা নিজ নামে বৈধভাবে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সর্বনিম্ন খরচে ইনভেস্টর লাইসেন্স প্রসেসিং এর সুবিধা দিচ্ছে। এই কার্যক্রম পরিচালনা করছে আল রাই গ্রুপের সিইও বেলাল মোহাম্মদ জুবায়ের। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন একাধিক বাংলাদেশি নারী। এতে গড়ে উঠছে নতুন কর্মসংস্থান, বাড়ছে রেমিটেন্স প্রবাহ আর সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। Facilitate the foreign companies to establish their own business in Saudi Arabia with 100% foreign ownership. We provide them in the feasibility studies, any study of the market, all the legal services, so they can start their business in Saudi Arabia very comfortably.
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির বার্ষিক জিসিএসি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে 2025 সালে জিসিএসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 27 জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন সি হেড। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যুক্তরাজ্যে দোয়া মাহফিল হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী গোপালগঞ্জ বিয়ানীবাজার জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে সুস্থতা কামনা করে খতমে ইউনুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত 7 ডিসেম্বর রাতে লন্ডনের ফোর্ড স্কয়ার জামে মসজিদে এ দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শামসুল হক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি করে ইউএই বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ শরাফত আলী। জেরুসালেম নির্বাচনের পথে। সব শঙ্কা আর জল্পনা কল্পনা পাশ কাটিয়ে আজ সন্ধ্যা 6টায় আসছে নির্বাচনের তফসিল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। এরই মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি। ইসি সচিব আক্তার আহমেদ জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্রুত ছুটছে নির্বাচনী ট্রেন। শুরু হয়েছে তফসিল ঘোষণার কাউন্টডাউন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, জানালেন নির্বাচন কমিশন সচিব। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। এর আগে বুধবার সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠক করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। এরপর তারা বঙ্গভবনে যান, সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির সঙ্গে। সেখান থেকে ফিরে ইসি সচিব জানান, ইসির নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। জানান, সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। বিকালে সিইসির কক্ষে রেকর্ডের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধিরা যান। তফসিলে সাধারণত থাকে নির্বাচনের তারিখ, প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু ও শেষের তারিখ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ, বাছাই প্রক্রিয়ায় কেউ বাতিল হলে আপিলের সময়সীমা। এছাড়াও তফসিলে থাকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ, নির্বাচনী প্রচারণার সময়সীমা, ভোট শুরু ও শেষ হওয়ার সময় এবং ভোট গণনা কিভাবে হবে সেই প্রক্রিয়ার কথা। বাগেরহাটের নির্বাচনী সীমানা এখনও গেজেট আকারে প্রকাশ হয়নি। আদালতে রয়েছে বেশ কয়েকটি রিট। নির্বাচনী ম্যানুয়াল প্রিন্ট হয়নি এখনো, বাকি রয়েছে কয়েকটি সংশোধনীয়। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার নির্বাচন কমিশন ও বঙ্গভবনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে, ইউএনওদের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন পর্যবেক্ষণে যায় বিভিন্ন দেশে। বুধবার সকালে দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার সাথে। দিনটা তাদের চোখেও। প্রধান উপদেষ্টা ইউএনএদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে, যেই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা এই নির্বাচন। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ।
ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদের হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এই সুযোগ, এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে। সমস্ত প্রস্তুতি, তোমার এলাকার যত লোকের সঙ্গে তোমার কথা বলা দরকার, তাকে বোঝানোর দরকার, বোঝাবে কারা কারা আসবে, কিভাবে আসবে। তুমি নিজে প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবে যে দেখার জন্য যে এটা ঠিক আছে। আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সরকার প্রধান। বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। কেউ যেন মনে না করে আমি ইতিহাসের বাইরে থেকে গেলাম। ইতিহাসের বাইরে কেন থাকবে? মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করলেন 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। তাদের পদত্যাগপত্র গ্রহণও করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আসিফ মাহমুদ স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন, আর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ছাড়ছেন মাহফুজ আলম। সন্ধ্যায় দুজনের পদত্যাগের বিষয়ে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে আসেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আজ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই দুজনের পদত্যাগ কার্যকর হবে। 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, তবে কোন দল থেকে তা এখনো ঠিক হয়নি জানিয়েছেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানবিক দেশ গড়তে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বুধবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে দেশে মানবাধিকার বলে কিছু ছিলই না। আগামী নির্বাচন সামনে রেখে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নেতাকর্মীদের জানাতে 7 দিনের কর্মশালা আয়োজন করেছে বিএনপি। কর্মশালার চতুর্থ দিন বুধবার অংশ নেন জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের দায়িত্বশীল নেতারা, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা রাজনৈতিক দলের কর্মী। বক্তব্যের শুরুতেই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের সময় দেশে কোনো মানবাধিকার ছিল না, গুম খুন আর নিপীড়ন ছিল স্বাভাবিক বিষয়। শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সমাজকে স্বাবলম্বী করবে বিএনপি। জনসংখ্যা নিয়ন্ত্রণে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে প্রাধান্য দিয়ে গড়ে তোলা হবে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র। আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচনে জনগণের সমর্থন চান তিনি। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে
জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবেশ রক্ষায় 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে, আর শিশুসহ সব বয়সী মানুষের জন্য তৈরি করা হবে খেলার মাঠ। মাঠের চারিদিকে মানুষ হাঁটবে, বুক ভরে শ্বাস নেবে, বাচ্চারা খেলবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।